সো আজকে আমরা মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে পুরো বিষয়গুলো জানবো এবং দেন কালকে থেকে আমরা যেটা করব আমরা ওয়ার্ডপ্রেস এর বিস্তারিত এবং ইনস্টলমেন্ট থেকে শুরু করে আমরা সবকিছু দেখবো ইনশাআল্লাহ। তো আজকের এই পুরো লেসনটা আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে কি করব এবং ওয়ার্ডপ্রেস কতটুকু কি করা যায়, ওয়ার্ডপ্রেস থেকে কি ধরনের আমরা ওয়েবসাইট দেখতে পারি, এই পুরো বিষয়টা নিয়ে। সো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি। তো আমি যদি একটু সংক্ষেপে বলি যে ওয়ার্ডপ্রেস কি, তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা ওপেন সিএমএস। সো ওপেন সিএমএস বলতে বোঝায় যে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সিএমএস টা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা যদি একটু কোনো ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি একটু দেখি যে আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝে থাকি, তাহলে সব থেকে ভালো হয়। তো আমি এটা কিছু ওয়েবসাইট এখানে রেখে দিয়েছি দেখানোর জন্য। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে ওয়ার্ডপ্রেস কি ছিল? ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে কন্টেন্ট গুলো কিভাবে সাজানো আছে, পুরো কন্টেন্ট গুলো কিভাবে সাজানো আছে। দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা লিংক দেয়া আছে, পাশাপাশি আরেকটা লিংক, এর মধ্যে হয়তো আরো কিছু আছে, সাব মেনু দেয়া আছে। এরপরে একটু নিচের দিকে যদি আসি, এখানে কি একটা ইমেজ দেখা যাচ্ছে। এরপরে এখানে আরেকটা লিংক প্রোভাইড করা আছে, এখানে কিছু টাইটেল দেয়া আছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ইন্টারফেস চলে আসছে, যেখানে এখানে কিছু হেডিং লেখা আছে। এই পুরো অংশটুকু হেডিং লেখা আছে, এরপরে যে স্টাফ রিপোর্টার তার নাম লেখা আছে, এরপরে আপনার একটা ইমেজ দেয়া আছে, তারপরে কিছু বাটন দেয়া আছে। এই প্রত্যেকটা বিষয়গুলোকে বলা হয় কন্টেন্ট। অর্থাৎ এখানে লেখাটাও একটা কন্টেন্ট, এখানে লিংকও একটা কন্টেন্ট, এখানে ডেট এন্ড টাইম এটাও কন্টেন্ট, এখানে যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এই যে শেয়ার করা বাটন গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা কন্টেন্ট। সো আমাদের এই ইন্টারফেসের মধ্যে আমরা কোথায় ইমেজ রাখবো, কোথায় কিছু নরমাল টেক্সট রাখবো, কোথায় একটা ভিডিও রাখবো, কোথায় দেখেন কিছু লিংক রাখবো, এই যে পুরো বিষয়গুলোকে সাজানোর যে পদ্ধতিটা, এটাকে বলা হয় সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে নাজমুল, বোঝা গেল যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমি আরেকটু বলে দেই, সেটা হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যেখানে আমার যে কন্টেন্ট গুলো আছে, আমার নিজের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য যে কন্টেন্ট গুলো আমাকে প্রোভাইড করছে, সেটাকে আমি কিভাবে সাজায় গুছায় রাখবো, এরকম একটা প্ল্যাটফর্ম, যেটাকে সিএমএস প্ল্যাটফর্ম বলা হয় বা কন্টেন্ট ম্যানেজমেন্ট বলা হয়। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্টটা হতে পারে ওয়ার্ডপ্রেস দিয়ে, অথবা অন্যান্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে, বা অন্যান্য কোনো কাস্টম সিএমএস এর মাধ্যমে, বা অন্য কোনো সিএমএস ইউজ করে। তো এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো ওয়েবসাইট আছে তার 40% ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। এই পৃথিবীতে যত ওয়েবসাইট তৈরি করা আছে তার কত পার্সেন্ট? 40% ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেসে। এখন দেখেন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি এতগুলো ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, তাহলে কি ওয়ার্ডপ্রেস নরমাল কোনো ওয়েবসাইট, নরমাল কোনো সিএমএস? এটা কি সিকিউর না? এটা অবভিয়াসলি এটা সিকিউর। এবং এইটা দিয়ে একটা ওয়েবসাইট বানানো পরে এক জায়গা থেকে আরেক জায়গা মাইগ্রেশন করানো, অর্থাৎ এক হোস্টিং থেকে আরেক হোস্টিং বা এই ওয়ার্ডপ্রেস থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে সুইচ করাটা খুব ইজি। এজন্য এটা ইজি মাইগ্রেশন এবং রিলেবল। সো আপনারা যদি, আপনাদের আমি কয়েকটা ওয়েবসাইট দেখাতে চাই। এখানে একটা দেখেন, এটা কিন্তু মাইক্রোসফটের একটা ওয়েবসাইট। দেখেন এখানে microsoft.com এবং এরপরে কি লেখা? ব্লগ লেখা। তো blog.microsoft.com। তো মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান তাদের ব্লগ সাইটের জন্য কোন সিএমএস টা ইউজ করে? ওয়ার্ডপ্রেস এর সিএমএস। তার মানে আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি যে আসলে ওয়ার্ডপ্রেস এর সিএমএস টা খারাপ না, এটাও অনেক ভালো একটা সিএমএস। সো ওয়ার্ডপ্রেস
এই সিএমএস ব্যবহার করে যে শুধু মাইক্রোসফটই ইউজ করে বা মাইক্রোসফটই শুধুমাত্র ব্যবহার করে, ঠিক এরকমটা না। আমি আরো কিছু ওয়েবসাইট দেখাতে চাই যেগুলো মূলত ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে তৈরি করা। আচ্ছা, আপনারা অ্যাডোবির নাম শুনছেন? অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলোর নাম শুনেছেন? হ্যাঁ, শুনছি। আচ্ছা, তো অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবির যে কোম্পানিটা আছে, তো অ্যাডোবির একটা 99U অর্থাৎ একটা ইউআই ডিজাইন বা তাদের যে মার্কেটিং যে পলিসিটা আছে বা তাদের যে একটা কালেকশনের ওয়েবসাইট আছে, সেটাও তৈরি করা ওয়ার্ডপ্রেস দিয়ে। দেখেন এই ওয়েবসাইটটা তৈরি করা ওয়ার্ডপ্রেস দিয়ে। এছাড়া animallogic.com নামে একটা ওয়েবসাইট আছে, যেটাও তৈরি করা ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে। এরপরে এই ওয়েবসাইটটা যেটা স্টুডিও ওম বলা হয়, এটাও তৈরি করা ওয়ার্ডপ্রেস দিয়ে। এবং আপনারা মনে করতে পারেন যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো খুব সুন্দর হয় না, এগুলো কিন্তু অনেক ডিজাইনফুল এবং অনেক মিনিংফুল ওয়েবসাইট তৈরি করা যায়। এছাড়া অ্যাংরি বার্ডস, আপনারা অ্যাংরি বার্ড গেম তো হয়তো খেলে থাকবেন, তো অ্যাংরি বার্ডের এইটাও তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে। আরেকটা ওয়েবসাইট আমি দেখাতে চাচ্ছি মূলত, ওয়েবসাইটটা নেই এই মুহূর্তে। তো ওইগুলো, এই পুরো ওয়েবসাইট গুলো দেখেন, এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে। তো এগুলো কি ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করা তৈরি করা হয়। তো এখন যদি আমরা একটু দেখি যে আসলে ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে আমরা কি ধরনের ওয়েবসাইট বানাতে পারি, তাহলে আমাদের জন্য হয়তো একটু ভালো হতো। তো আমি প্রথমেই মাইক্রোসফটের একটা ব্লগ সাইট আপনাদের দেখালাম। তো ব্লগ সাইট আপনি ইজিলি বানাতে পারবেন ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে। এর পাশাপাশি যে কোনো ধরনের বিজনেস ওয়েবসাইট, যে কোনো ধরনের, আপনার যেরকম ডিজাইনের বিজনেস ওয়েবসাইট বানানোর ইচ্ছে করে আপনি সেই বিজনেস ওয়েবসাইটটি বানাতে পারবেন। কিন্তু এখানে আমি একটা বিষয় আপনাদের বলে রাখি, বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইউজ করে আপনি আপনার মন মতো যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক, কিন্তু লজিক, যেখানে কিছু শর্ত থাকে, লজিক্যাল যে বিষয়গুলা, যে এখানে ক্লিক করলে এইটা আসবে, তারপরে এইটা হবে, এই যে লজিক, আপনার নিজের মতামত বা নিজের মতো করে লজিক তৈরি করা, এই টাইপের কোনো কিছু বানাতে হলে আপনাকে অবভিয়াসলি কাস্টম কোড ইউজ করতে হবে। সো এছাড়া আপনারা যে কোনো ই কমার্স শপ তৈরি করতে পারবেন। অর্থাৎ আমরা যে বর্তমানে যে ইভ্যালি, দারাজ, এই যে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট গুলো দেখি, এগুলো মূলত ই কমার্স শপের মধ্যে পড়ে বা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে পড়ে। এরপরে এছাড়া আপনারা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনি খুব সহজে, খুব দ্রুত সময়ের মধ্যে আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করেন এবং সেই ওয়েবসাইটে আপনি কি কি কাজ পারেন, আপনার সম্পর্কে কিছু লেখা আছে, এই বিষয়গুলো আপনি তুলে ধরবেন। তো আপনি সেই টাইপের ওয়েবসাইটও বানাতে পারবেন। এছাড়া আর একটা মজার বিষয় বলি যে অনলাইন কমিউনিটি, আপনারা এই অনলাইন কমিউনিটির বলতে সোশ্যাল যে মিডিয়া গুলো আছে যেমন ফেসবুক, আপনারা অনেকটা লুক লাইক অ্যাজ ফেসবুক, অনেকটা ইউটিউব, এরকম কিছু ওয়েবসাইটও ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে বানাতে পারবেন। শুধু এই না, আপনারা চাচ্ছেন যে আপনাদের একটা ওয়েবসাইটের মধ্যে বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, অ্যারাবিক, এরকম কিছু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকুক। অর্থাৎ আপনি যদি বাংলাতে ক্লিক করেন, আপনার পুরো ওয়েবসাইটটা বাংলাতে চলে আসবে। আপনি ইংলিশে ক্লিক করা মাত্র আপনার পুরো ওয়েবসাইটটাতে ইংলিশে চলে আসবে। এই টাইপের যে মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট গুলো হয়, সেগুলো আপনি ওয়ার্ডপ্রেসে তৈরি করতে পারবেন। পাশাপাশি যেটা না বললেই নয়, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আপনারা হয়তোবা কেউ জেনে থাকতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে অ্যাফিলিয়েট স্টোরটা তৈরি করতে হয়, ডিজাইন করতে হয়, সেটা আমরা তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। স্পেশালি অ্যামাজনকে আমরা অনেকেই চিনে থাকি যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকেই করে। তো আপনারা ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে অ্যামাজন অ্যাফিলিয়েট স্টোরস ক্রিয়েট করতে পারবেন এবং টোটালি এটা ফ্রি। আপনারা এই পর্যন্ত যা কিছু দেখেছেন, এগুলো সম্পূর্ণ ফ্রিতেও তৈরি করা সম্ভব, আবার প্রিমিয়াম বা পেইড
থিম, প্লাগইন এগুলো ইউজ করে তৈরি করা সম্ভব। শুধুমাত্র এখানে ব্লগ সাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স শপ, পোর্টফোলিও ওয়েবসাইট, অনলাইন কমিউনিটি, মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট স্টোরস, শুধু এগুলোই না, এর পাশাপাশি আপনার যা কিছু দরকার আপনার স্বপ্নকে পূরণ করার জন্য, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি ইনশাআল্লাহ তৈরি করতে পারবেন, কিন্তু এর জন্য আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন। এই পর্যায়ে আমরা একটু ডিফারেন্সটা দেখব। আমরা এতক্ষণ শুধু ওয়ার্ডপ্রেস জানলাম যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, কিন্তু আসলে আমরা ওয়ার্ডপ্রেস লিখে যখন, আমি আপনাদের একটু রিয়েল লাইফে দেখাতে চাই যে আমরা যখন, আমি একটু কেটে দিই সবগুলো, আমরা যখন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি তখন দেখেন আমাদের কাছে wordpress.org, wordpress.com এই টাইপের দুইটা ডোমেইন আমাদের কাছে শো করে। সো আমি .com ডোমেইনটাকেও ওপেন করতেছি, পাশাপাশি আমি wordpress.org ওয়েবসাইটটাকেও শো করছি। তো দেখেন আমাদের কাছে টোটাল পার্থক্য বের করতে হবে .org, wordpress.org এবং .com এর। সো wordpress.org যেটা, সেটা সেলফ হোস্টেড ওয়েবসাইট বা সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস, এবং এটা 100% আপনার নিজের হবে, এবং এটা এত বেশি ফ্লেক্সিবল হবে আপনি যখন খুশি যা খুশি তাই করতে পারেন। কিন্তু আপনারা যদি wordpress.com এ আসেন তাহলে এটা আপনারা ফ্রিও ইউজ করতে পারবেন এবং পেইড হোস্টিংও ইউজ করতে পারবেন, যেটা ওয়ার্ডপ্রেস নিজস্ব ভাবে হোস্টিং আপনাকে প্রোভাইড করবে, এবং এটা অবভিয়াসলি 100% ফ্লেক্সিবল হবে না, এতে কিছু ইস্যু থাকবে। সো আমি এগুলো একটু আপনাকে দেখাই যে আপনারা wordpress.org যেটা কি নিজস্ব, দেখেন এখানে wordpress.org এটা কি একটা ডোমেইন। আমি একটু সংক্ষেপে আপনাদের হোস্টেলের বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। এই যে wordpress.org আমরা যখন এটা লিখি তখন কি আমাদের একটা অ্যাড্রেস শো করে। যদি আমি এখানে আমার নামটা লিখি কাউসার আলম .xyz, তাহলে আমি আশা করি কিছু দেখাবে না। ওকে, দেখেন আমার এখানে হয়তো একটা অ্যাড্রেস শো করছে, কিন্তু আমরা এখানে কি বলছে দেখেন, আমি কোনো হোস্টেলের সাথে কানেক্ট না, কোনো হোস্টেলের সাথে কি আমি কানেক্ট না, মানে আমার একটা অ্যাড্রেস আছে ঠিকই, কিন্তু আমি কোনো হোস্টিং এর সাথে এখনো কানেক্ট করিনি। যে হোস্টিং এর মধ্যে আমাদের কিছু কন্টেন্ট রাখা আছে, যে হোস্টিং এর মধ্যে কিছু ইনস্টল করা আছে, যার কারণে এই হোস্টেড এই প্ল্যাটফর্ম বা এই অপশনটুকু, এই যে জায়গাটুকু আছে, তারা আমাকে এটা দেখাতে পারে। তাহলে আমরা এই যে ডোমেইনটা ইউজ করতেছি এবং এই ডোমেইনে আসার পরে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই পুরো বিষয়গুলো একটা জায়গায় রাখতে হয়, এবং সে যেখানে আমরা রাখি এই জায়গাটাকে বলি হোস্টিং বা হোস্টেড প্ল্যাটফর্ম, সেখানে আমরা রেখে দিই। এরপরে যখন আমরা ইন্টারনেট ইউজ করে আমাদের সেই নাম ধরে তাকে কল করি বা ডাকি যে তুমি আসো, তখন সে কি করে, ওই হোস্টেড ওই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই বিষয়গুলো, কন্টেন্ট গুলোকে আমাদের কাছে আউটপুট আকারে দেখায়। এখন এই যে wordpress.org আছে যেটা, এটা কি করে, এটার জন্য আমাদের ক্রিয়েট ওয়ার্ডপ্রেসে যায় যদি আমরা শুরু করতে চাই, তাহলে দেখেন আমাদের একটা ডাউনলোডের অপশন দিচ্ছে। তো আমরা একটু নিচে আছি, দেখেন প্রাইসলেস এন্ড অলসো ফ্রি, ডাউনলোড ওয়ার্ডপ্রেস এন্ড ইউজ ইট অন ইওর সাইট। সো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে আমাদের যে হোস্টিং প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা আপলোড করে আমরা এটাকে ইনস্টলমেন্ট করার পরে আমরা এটাকে ইউজ করতে পারবো আমাদের নিজস্ব সাইটে। কিন্তু আমরা যদি wordpress.com এ যাই, দেখেন এখানে আমাদের কি করতে বলতেছে যে স্টার্ট ইউর ওয়েবসাইট। সো আমি যদি স্টার্ট ইউর ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করে দিতে পারবো। দেখেন এখানে আমার একটা ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে এবং আমার একটা ইমেইল চাচ্ছে। কি করার জন্য? এখানে শুরু করার জন্য। বাট এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি, wordpress.com এর আরেকটা অসুবিধা হচ্ছে আমরা যখন ফ্রি ইউজ করি তখন দেখবেন
এই .com এর আগে, এই যে wordpress.com এর আগে ধরেন আপনার নাম বা আপনি যে নামটা রাখতে চাচ্ছেন সেরকম একটা নাম থাকবে, কিন্তু এটা তো প্রফেশনাল হবে না। আমাদের নিজস্ব একটা ডোমেইন কানেক্ট করতে হবে। হ্যাঁ, সেইটাও আপনি পারবেন। সেটা পারবেন কিভাবে? আপনার ওয়ার্ডপ্রেসে কিছু প্রিমিয়াম ফিচার আছে, এরা কিছু প্রিমিয়াম সার্ভিস দিয়ে থাকে। যেমন প্রাইসিং এন্ড প্ল্যানসে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আপনারা কি কি প্ল্যান ইউজ করলে এদের পুরো বিষয়গুলো দেখতে পারবেন। দেখেন, এরা ফ্রি আপনাকে প্রোভাইড করছে, যেটা wordpress.org প্রোভাইড করে, ঠিক তেমন ভাবে wordpress.com আপনাকে প্রোভাইড করে। কিন্তু আপনি যদি আপনার মন মতো কোনো কিছু তৈরি করতে চান, ধরেন আপনার একটা ই-কমার্সের কোনো কিছু দরকার হচ্ছে এবং এর সাথে আপনার একটা ডোমেইন দরকার হচ্ছে, আপনাকে ইয়ারলি কত পে করতে হচ্ছে, পার মান্থ বিল্ড ইয়ারলি $45। আপনি যদি বিজনেস রিলেটেড কিছু করতে চান, সেখানে আপনার $25 পার মান্থ কস্ট করতে হচ্ছে। এরপরে আপনার প্রিমিয়াম কোনো ফিচার থাকলে এখানে সেগুলো লেখা আছে। এছাড়া আপনার পার্সোনাল কোনো কাজ যেমন ব্লগ সাইট বা আদার্স কিছু বিষয়গুলো থাকলে, এবং এখানে আপনি কি কি করতে পারবেন সেটাও কিন্তু বলে দিচ্ছে। তো আলটিমেটলি আমরা wordpress.com ইউজ করি না বললেই চলে। আপনি হয়তো বা দেখবেন, আপনি যখন ফ্রিল্যান্সিং লাইফে আসবেন বা আপনি কারো কাজ করবেন, তখন আপনাকে কেউ বলবে না যে আমাকে wordpress.com এ করে দেন। আপনি হয়তো বা 10,000 ওয়েবসাইট বা 1,000 ওয়েবসাইট যদি বিল্ড করেন, একটা ক্লায়েন্ট পাইতে পারেন যে wordpress.com ইউজ করছে। এবং অবভিয়াসলি wordpress.com মোস্ট সিকিউর একটা প্ল্যাটফর্ম। কেন? কারণ হচ্ছে এরা নিজস্ব হোস্টিং ইউজ করছে আপনাকে দেওয়ার জন্য, এবং তারা সেটা ওইভাবে সিকিউর করেই তৈরি করছে। বাট wordpress.org যেটা হচ্ছে, আপনার সিকিউরিটিটা আপনার নিজের করে নিতে হবে। এর অর্থই না যে আপনি কিছু জানেন না কিভাবে সিকিউর করতে হয়, তার জন্য এটা খুব সহজে হ্যাক করা যাবে, এরকম কিছু না। সো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে ইনস্টল করতে হয় আমাদের লোকাল সার্ভারে এবং লাইভ সার্ভারে। সো এই পর্যায়ে আমরা যারা ওয়ার্ডপ্রেসটাকে মূলত শিখতে চাই, আমরা মূলত চাই যে আমরা ওয়ার্ডপ্রেস থেকে বা ওয়ার্ডপ্রেস এই সিএমএসটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে শিখতে হয়, এর জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, সেটার জন্য আমাদের HTML সম্পর্কে একটা ফুল কনসেপ্ট থাকতে হবে। অর্থাৎ HTML সম্পর্কে আপনার কিন্তু কিছু জানা থাকা লাগবে। HTML এবং CSS এটা ম্যান্ডেটরি, এটা আপনার লাগবেই। আপনি খুব ভালো মতো প্রফেশনাল ডেভেলপার হতে চাইলে আপনার মাস্ট HTML CSS ওয়ার্ডপ্রেস এর জন্য জানা লাগবে। এছাড়া আপনি সাথে জাভাস্ক্রিপ্ট জানতে পারেন, যেটা অপশনাল, না জানলেও সমস্যা নাই, জানলে হলো। এছাড়া আপনি PHP যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে মূলত ওয়ার্ডপ্রেস সিএমএস তৈরি করা, আপনি সেটা অপশনাল, এটা খুব বেশি দরকার নাই আপনার জানা, কিন্তু আপনি যদি জানেন তাহলে আপনি তো সুপার। এছাড়া ওয়ার্ডপ্রেস মূলত দুই ধরনের ডাটাবেস সিস্টেমটাকে ইউজ করে, একটা হচ্ছে MySQL ডাটাবেস, একটা হচ্ছে MariaDB ডাটাবেস। সো আপনার এই ডাটাবেস নিয়ে কোনো পড়াশোনা করার দরকার নাই মূলত ওয়ার্ডপ্রেসটা শেখার জন্য। বাট আপনি যদি ইন ফিউচার ওয়ার্ডপ্রেস নিয়ে আরো বেশি কিছু শিখতে চান বা জানতে চান বা কিছু অন্য কিছু করতে চান, তাহলে আপনি অবভিয়াসলি শিখতে পারেন HTML, CSS, JavaScript, PHP, MySQL ডাটাবেস, MariaDB ডাটাবেস। সো আপনারা এগুলো শিখতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা আপাতত HTML, CSS এর বাইরে কোনো কিছু শেখার দরকার নাই। ইভেন আমার এই কোর্সের সাথে থাকলে আপনার HTML, CSS কোনোটাই শিখতে হবে না। এই কাস্টমাইজেশন করা পর্যন্ত আপনার কোনো কিছুই শেখার দরকার নেই, আমি আপনাকে সব শিখিয়ে দেব। বাট আপনারা ইন ফিউচার যেটা আপনার লাগবেই HTML, CSS। সো আমরা এই ওয়ার্ডপ্রেস কোর্সটা কেন করব, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ নাজমুন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে সমস্যা হয়েছে না আমি অনেক বেশি ফাস্ট বলতেছি? না ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যে ওয়ার্ডপ্রেসটা আসলে কেন শিখবো, এটা কিন্তু প্রত্যেকের মনের একটা প্রশ্ন, যে আমি তো ওয়ার্ডপ্রেস জিনিসটাই বুঝি না, বা আমি এটা কেন শিখবো, এটা শিখে আমার কি লাভ, এরকম একটা প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। তো এক নম্বর হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য। ওয়েবসাইট কি, এই বিষয় নিয়ে আমরা যখন আস্তে আস্তে কাজ করব তখন আমরা আরো আস্তে আস্তে সেগুলো জানবো। তা আমরা মূলত এটুকু জেনে রাখি যে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের কি শেখা দরকার,
মিনিমাম আমাদের একটা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকা দরকার। কারণ যেখানে এই বিশ্বের 40% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, সেখানে আপনার রিয়েল লাইফে শুরুর দিকে আপনি ওয়ার্ডপ্রেস এর কাজের বাইরে অন্য কাস্টম কোডের কাজ পাবেন না। এবং ওয়ার্ডপ্রেস নিয়ে যদি 2 থেকে 3 মাস পরিশ্রম করা যায়, তাহলে ওয়ার্ডপ্রেস থেকে যে কোনো ধরনের কাজ করা সম্ভব। সো আমাদের এই কোর্সটাতে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা শিখতে পারি, এবং এর জন্য আমরা এই কোর্সটা করব। এর পাশাপাশি যদি কেউ ফ্রিল্যান্সার হতে চান, যে আপনারা বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন, সেই টাইপের যদি ফ্রিল্যান্সার আসলে হতে চান, ডেডিকেটেড হতে চান, তাহলে আপনারা এই কোর্সটা করতে পারেন। আর যদি এই দুইটার কোনো ইচ্ছেই আপনার না থাকে, যে আপনি ওয়েবসাইট ডিজাইনও শিখবেন না, আপনি কোনোদিন ফ্রিল্যান্সিংও করবেন না, আপনি বসে থেকে খাবেন, তাহলে শেখার দরকার নেই। তৃতীয়ত, আপনারা ফ্রিল্যান্সিং এর জন্য এই কোর্সটা শেষ করে পুরোপুরি শেখার পরে আপনারা আপওয়ার্ক, ফাইবার এবং বিশ্বের যে কোনো ধরনের মার্কেট প্লেস, ইন্টারন্যাশনালি, ন্যাশনালি যে কোনো ধরনের মার্কেট প্লেস বলেন, আপনারা সেই মার্কেট প্লেসের কাজটা 100% অ্যাকুরেটলি করতে পারবেন। হ্যাঁ, কিছু কাজ আপনি বুঝতে অসুবিধা হবে, কিছু কাজ বুঝতে পারবেনও না শুরুর দিকে। আমাদের যে গ্রুপ থাকবে সেখানে আপনি মেসেজ করে দিবেন যে এই কাজটা আসছে বা এই কাজটা আমি বুঝতেছি না, তখন আমরা যারা আছি সবাইকে আপনার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এই কোর্সটা করার পর আপনার আপওয়ার্ক নিয়ে কোনো টেনশন নাই যে আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন কিনা, আপনার ফাইবার নিয়ে টেনশন নাই যে ফাইবারে কাজ করতে পারবেন কিনা, বা যে কোনো ধরনের মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন কিনা, এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আপনি পুরো শিখতে হবে। আমার কথা হচ্ছে যে আগে আপনি শিখবেন, দেন আপনি কাজ করতে যাবেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি শেখার আগে কাজ করতে যাওয়ার দরকার নেই। শেখার আগে যখন আপনি কাজ করতে যাবেন, তখন আপনি প্রপার টাইমে প্রপারলি কাজটাকে ডেলিভারি করতে পারবেন না, তখন আপনার ক্যারিয়ারটা ঝুঁকির সম্মুখীন হয়ে যাবে। সো আমি বলবো, যদি আপনার ইচ্ছা থাকে ফ্রিল্যান্সার হওয়ার এই কোর্স করার পরে, তাহলে আপনি আগে এই কোর্সটা শিখেন। শেখার পরে আপনি যে কোনো মার্কেট প্লেসে যেতে পারেন। এখন এই ইন্টার কোর্সে আমরা এই পুরো কোর্সটাতে কি কি শেখাবো বা কি কি বিষয় নিয়ে কাজ করব। প্রথমে বলি যে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখাবো। মানে আমি মূলত আপনাদের থিম কাস্টমাইজেশনটা শেখাবো প্রথমে। এরপরে আপনারা একটু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ঘুরে আসবেন, সেখানে আমি যা শিখিয়েছি এর বাইরে কোনো কাজ আছে কিনা কাস্টমাইজেশনের মধ্যে, এটা দেখে আসবেন। তারপর আবার আমার সাথে জয়েন হবেন, আরো কিছু শেখাবো ইনশাআল্লাহ। সো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এখন থিম জিনিসটা কি, এটা আমার একটু বুঝতে হবে, তাই না? তো আপনাদের সবার স্মার্টফোন আছে আমি যতটুকু জানি। যদি স্মার্টফোনটার দিকে আপনি একটু খেয়াল করেন, যে আপনি যখন একটা থিম চেঞ্জ করেন, তখন হয় কি আপনার হোম বাটনটার জায়গাতে কিছু অপশন থাকার কথা ছিল যেটা নাই। তারপরে আপনার ধরেন আপনি কিভাবে বুঝি, আচ্ছা এটা গুড আইডিয়া আছে আমার কাছে। দেখেন, ধরেন এই ডোমেইনটা মাইক্রোসফটের এই ডোমেইনটা microsoft.en/US, যে এই ডোমেইনটা, এটা হচ্ছে একটা থিম। এখন এই থিমটা যখন আপনার সিলেক্ট করা আছে, তখন আপনার পুরো কম্পিউটারে আপনি এরকম দেখতে পাচ্ছেন। এখন ধরেন যে আপনি চাইলেন না আমি এই থিমটা ইউজ করব না, আমি এই থিমটা ইউজ করব। তো আপনি যখন এই থিমটা সিলেক্ট করে অ্যাক্টিভ করেছেন, তখন আপনার উইন্ডোটা এইরকম দেখাচ্ছে। দেখেন, দুইটা উইন্ডোর মধ্যে ডিফারেন্স আছে না, অবভিয়াসলি। সো এইটা হচ্ছে কি, এক একটা থিম এক এক রকম হবে, এবং এই কোন থিমটা আপনি সিলেক্ট করছেন, কোন থিমে আপনি কাজ করছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের আউটলুকিংটা আসবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কাজ করবেন, তখন আপনার অ্যাট লিস্ট একটা থিম এবং একটা প্লাগইন এখানে অ্যাক্টিভেটেড থাকবেই। এছাড়া আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে কিছু করা সম্ভব না। আপনার হয় একটা থিম অ্যাক্টিভ করে নিতে হবে, অথবা একটা থিম এবং একটা প্লাগইন আপনার অ্যাক্টিভ করে রাখতে হবে, বা অ্যাক্টিভ করতেই হবে। এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকবে। তখন আপনার একটা লেআউট দেবে, একটা তার ডিজাইন চলে আসবে। সো আমরা দেখতে পারলাম যে আমরা যখন microsoft.en/US যখন ছিলাম, তখন তার আউটলুকটা একরকম ছিল, ওইটা একটা থিম ধরেন, এবং এখন যেখানে আছি এটা আরেকটা থিম।
তো আমরা যেটাকে সিলেক্ট করছি আমাদের আউটলুকটা সেরকম দিচ্ছে। এবং এইটা সিলেক্ট করার পরে আমরা কিভাবে কোথায় বাটন থাকে, কোথায় আমরা টাইটেল গুলো দেব, কোথায় আমাদের কি কন্টেন্ট গুলো থাকবে, কিভাবে আমাদের একটা পেজ বিল্ড করতে হয়, এই পুরো বিষয়টাই থাকবে আমাদের থিম কাস্টমাইজেশনের উপরে। এবং আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন কাস্টমাইজেশনটাও দেখাবো। প্লাগইনটা হচ্ছে কিরকম, ধরেন আপনার স্মার্টফোনে মেসেঞ্জার আছে, সো আপনি কি করতে পারছেন, আরেকজন যারা মেসেঞ্জার ইউজ করে তাদেরকে কল করতে পারেন বা তাদের সাথে চ্যাটিং করতে পারেন। ঠিক একই কাজ আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করলেও পারেন না করতে? অবভিয়াসলি পারেন। সো এই প্লাগইনটা হচ্ছে আপনার ফোনের এক একটা অ্যাপের মতো, যে এরা নির্দিষ্ট কিছু কাজ করবে এবং নির্দিষ্ট কিছু কাজ করার জন্য নির্দিষ্ট প্লাগইন ডেভেলপ করা আছে, সেগুলোই আমরা কিভাবে কাস্টমাইজেশন করে এইটা শিখবো। তার মানে আমাদের মিনিমাম একটা থিম লাগবে ওয়ার্ডপ্রেসে, এবং এই থিমের সাথে বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমরা কি করব, বিভিন্ন রকমের প্লাগইন ইউজ করব। আমি আপনাদের যদি একটু ওয়ার্ডপ্রেসে নিয়ে যাই, wordpress.org তে দেখেন থিমস এর মধ্যে যাই, এবং থিমস এর মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাই এখানে অসংখ্য থিম। আমরা যদি মোর ইনফোতে যাই এবং প্রিভিউ করি, দেখেন আমরা থিমটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা আসলে এরকম না, এটাকে যখন কাস্টমাইজেশন করা হবে তখন এই যে যেরকম লুকিংটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম লুকিং এ আনা সম্ভব। তো আমরা ফ্রি এবং প্রিমিয়াম দুইটা থিমেরই কাজ দেখাবো ইনশাআল্লাহ। এবং দেখেন এখানে অসংখ্য থিম আছে, আপনারা চাইলে যে কোনো থিম নিয়ে কাজ করতে পারেন। এছাড়া যদি মনে হয় যে কি কি টাইপের প্লাগইন আছে, প্লাগইন বিষয়টাকে একটু সংক্ষেপে বুঝাই। যেমন দেখেন প্লাগইন, এখানে অনেকগুলো প্লাগইন দেখা যাচ্ছে, ফিচার প্লাগইন। আমি একটা প্লাগইন একটু আপনাদের বলতে চাই, যার জন্য একটু ওয়েট করছি। দেখেন পপুলার প্লাগইনের মধ্যে একটা আছে কন্টাক্ট ফ্রম 7। তো কন্টাক্ট ফ্রম 7 এই প্লাগইনটা কি করে? এই প্লাগইনটা ধরেন যে আপনি একটা পেজ বানিয়েছেন আপনার ওয়েবসাইটে, যেখানে আপনি কোনো ডেটা ইউজারের কাছ থেকে নেবেন, ইউজারের কাছ থেকে আপনি কিছু ডেটা নেবেন। ধরেন যে আপনি জিজ্ঞেস করতেছেন তার নাম কি, আপনার নাম ডেটাটা নেবেন, তার ফোন নাম্বার নেবেন, তার ইমেইল নেবেন, সে কি জেন্ডার, তার ফেভারিট ডিশ কি, সে কি করতে ভালোবাসে, সে কোডিং করতে চায় কিনা, এই যে যাবতীয় ইনফরমেশন যেগুলো আছে এগুলো একটা ফর্মের মধ্যে আপনার ইউজারের কাছ থেকে ইনপুট আকারে নিয়ে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আপনি এগুলো দেখে নিতে পারেন। সো এগুলোর জন্য বা বিভিন্ন রকমের কাজের জন্য, একটা ফিক্সড কোনো কাজের জন্য একটা নির্দিষ্ট প্লাগইন ডেভেলপ করা হয়। সো ওই প্লাগইনটা ইউজ করে আমরা ওই ধরনের কাজগুলি করতে পারি। এখানে অসংখ্য প্লাগইন আছে, যে প্লাগইন গুলো আমি যদি 2 বছর শুধু প্লাগইনের নামই বলি আমার বিশ্বাস শেষ হবে না। সো এই ছিল আজকের কথাবার্তা। এখন আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন বা আমার ক্লাসগুলো করছেন, অবশ্যই আমার আর্টিফিশিয়ালি স্কুলটাকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব এটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন। তো নাজমুল ভাইয়া